জাতীয় সংসদ সাবেক প্রধান সাবির মুস্তফা, এছাড়া ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে এবং সিলেট থেকে আমাদের প্রতিনিধিরা আমাদের সাথে আলোচনায় অংশ নেবেন, যোগ দিবেন। তাদের কাছ থেকেও আমরা মাঠের চিত্র শুনবো। আমরা স্টুডিওতেই আলোচনা শুরু করছি। আমাদের সাথে উপস্থিত আছে, যেমনটা বলছিলাম, সাবির মুস্তফা। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ভোট গ্রহণের আনুষ্ঠানিক যে সময়সীমা 4:30, সেই সময়সীমা শেষ হয়েছে, তাহলে বলা যায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এখনো কিছু কেন্দ্রের বাউন্ডারির ভিতরে যদি কোনো ভোটার উপস্থিত থাকে তাহলে তারা ভোট দেওয়ার সুযোগটা পাবেন। আমরা ধরে নিচ্ছি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তো দুপুর থেকেই একটা আলোচনা খুব জোরে সোরে চলে আসছিল, ভোটার উপস্থিতি খুব কম, যেখানে বলা হচ্ছিল যেটা হলো আপনার ইতিহাসে সেরা নির্বাচন হবে, ঐতিহাসিক নির্বাচন হবে, মহোৎসব হবে, গ্র্যান্ড ফেস্টিভ্যাল হবে। সেই জায়গায় ভোটার উপস্থিতি এত কম হলো কেন? এক নম্বর হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা এক্সপেকটেশনটা অনেক বেশি দূরে উপরে নিয়ে গেছে। তো এইটা যে মানে একটা প্রবলেম্যাটিক ইলেকশন হবে সেটা অনেকেই অনুধাবন করতে পেরেছিল, বিশেষ করে যেহেতু এটা সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক না, যেহেতু আওয়ামী লীগকে বাদ রেখেছে, তো সেটা তো একটা প্রভাব পড়বেই এই ইলেকশন টার্ন আউটে। এমন না যে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক নেই, বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থকদের অনেকে ভোট দিতে যাচ্ছে, এটা আমরা শুনছি, কিন্তু অনেকে আবার ভোট দিতে যাবে না। কিন্তু তাছাড়াও এখন আমরা জানি না যে মানে শেষমেশ কত পার্সেন্টে দাঁড়াবে। ধারণা করা হচ্ছে আপনার দুপুর 2টা পর্যন্ত বলা হচ্ছে 36,000 ভোট কেন্দ্রে যে একটা পরিসংখ্যান দেখানো হচ্ছে, সেখানে প্রায় 48% কথা বলা হচ্ছে। 2টা না 3টা? 2টা পর্যন্ত 48% কথা বলা হচ্ছে। তো সেখান থেকে আবার এমন ধারণাও আছে, নির্বাচন কমিশনের এক ধরনের প্রেডিকশন 55 থেকে 60% এরকম হতে পারে। 60%-এ যদি যায় তাহলে আমি বলবো ভালোই হয়েছে, কিন্তু যদি 55% থাকে তাহলে আমি বলবো যে ভালো হয়নি। কারণ এর আগের যেই নির্বাচনগুলো ছিল সেখানে যদি সেটার সাথে তুলনা করা হতে পারে, সেটার সাথে তুলনার সুবিধার্থে আমি আপনাকে কয়েকটা ডেটা বলি, যেটা আমাদের এখানে সোফার নির্দলীয় সরকারের অধীনে 4টা ইলেকশন হয়েছে। 4টা ইলেকশনেরই গ্রহণযোগ্যতাও যেমন আছে, তেমনি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশনও ছিল। এবং এই ইলেকশনগুলোর কমন ক্যারেক্টারিস্টিক ছিল আওয়ামী লীগ বিএনপি কন্টেস্টটা হতো। যেমন 1991 সালের নির্বাচনে প্রথম যে আপনার নির্বাচনটা হলো বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন, একটা স্বৈরতন্ত্রের পতনের পরে গণঅভ্যুত্থানের মাধ্যমে, সেই নির্বাচনে ভোট উপস্থিতি ছিল 55.45%। এরপরে 1996 সালে আপনার জুনে যে নির্বাচনটা হলো, সেখানে ভোটার উপস্থিতি জাম করলো প্রায় আপনার 75%। তার 2001-এর ইলেকশনে সেটা প্রায় 76%, 2008-এর ইলেকশনে সেটা 87.13%। সেখান থেকে এখন নেমে যদি এটা 55 থেকে 60-এ চলে আসে, তাহলে একটা রোলার কোস্টার জার্নির মতো মনে হচ্ছে। কারণ ক্রমাগত ভোটার টার্ন আউট বাড়ছে। এখন যদি ধাপাস করে পড়ে যায় তাহলে তো বলবো যে এটা একদিকে অন্তর্বর্তী সরকারের একটা ব্যর্থতা, কারণ তারা এমন হাইপ সৃষ্টি করেছে যে এটা হবে ইতিহাসের সেরা নির্বাচন এবং এখানে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন। তো আমি তো ঢাকা শহরে যত অঞ্চলে গিয়েছি আজকে, নিজের অঞ্চল মোহাম্মদ সহ গুলশান এবং এদিকে, আমি কোনো উৎসবের আমেজ কোনো ছিটাফোটাও দেখিনি। হ্যাঁ, কিছু কিছু ভোট কেন্দ্রের সামনে লোকজন জড়ো হয়ে আছে, বিভিন্ন দলের এই যে মানে বাইরে যারা থাকে ওই ভোটারদের জটলা দেখা গেছে, হ্যাঁ, স্লিপ টিপ দেয়, সেখানে 2-একটা জটলা, কিন্তু এগুলো উৎসব না, এগুলো হচ্ছে জাস্ট মানে কেরানি মার্কা কাজ। হ্যাঁ, স্লিপ নিয়ে আছে, একজন ভোটার আসলে ভাই এটা কোন দিকে যেতে হবে, বলে ওদিকে যান, আমার ভোটার মানে নাম্বার কত, তারা একটা স্লিপ দিয়ে দিল, এই মানে সেবাটা করে তারা। সো ইট ইস নট উৎসব। সো এই এক্সপেকটেশনটা আমার মনে হয় একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে কি, এই নির্বাচনটা হচ্ছে মানে দুই দলের মধ্যে কন্টেস্ট, বিএনপি এবং জামাত, এবং এই দুই দলে যেহেতু একটু ডানের দিকে ঘেঁষা, বিএনপি সেন্টার রাইট, জামাত ফার রাইট, যার ফলে কি বাঁ দিকে যারা মানে চিন্তাভাবনা করে মনোভাবাপন্ন, তারা হয়তো ভাবছে যে আমার কোনো স্টেক নেই ইলেকশনে, কারণ আমার পুরো একটা স্পেকট্রামের একটা অংশ খালি পড়ে আছে, মাঠ খালি, যেখানে হয়তো আওয়ামী লীগ থাকতো, তার কিছু শরিক বামপন্থী দল থাকতো, তারা নাই। কাজে আপনি যদি আওয়ামী লীগ সমর্থক না হন, আপনি হয়তো ভাবছেন যে বিএনপি না জাতীয় পার্টি আমার চয়েস হতে পারে না, এর চেয়ে ভালো চয়েস আমার দরকার, কিন্তু আমি পাচ্ছি না সেই চয়েস, সেই জন্য হয়তো তারা ভোটই দিচ্ছে না। কাজেই এটা একটা প্রশ্ন করতেই হবে, যদি 55 থেকে 60-এর মধ্যে সীমাবদ্ধ থাকে, যেখানে 2008 সালে 87% ভোট। এবং 2008 সালের নির্বাচনকে নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের যে অবজারভেশন টিম ছিল, তাদের মন্তব্য ছিল যে বাংলাদেশের প্রথম একটা নির্বাচন যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে অনুষ্ঠিত হয়েছে। অবশ্যই, এবং এই নির্বাচনের সময় বিশেষ করে ভোটার রেজিস্টার কিন্তু অনেক সংস্কার করা হয়েছিল তখন, এবং ছবি সহ ভোটার তালিকা করা হয়, এবং অনেক ভুয়া ভোটার টোটার সব বাদ দেওয়া হয়েছিল। কাজেই তারা মনে করেছিল যে এটা হবে একটা মানে ভালো একটা নির্বাচন। তো এইবারের নির্বাচনটা তত ভালো অবশ্যই হচ্ছে না, কারণ উত্তাপের একটা অভাব আছে, প্রতিযোগিতার অভাব, কারণ প্রতিযোগিতাটা অনেকের কাছে, বিএনপি এবং জামাতের প্রতিযোগিতা অনেকের কাছে একটু পাতানো খেলার মতো মনে হয়, যেহেতু এই দুই দল দীর্ঘদিন ধরে একসাথে ক্ষমতায় ছিল, নির্বাচন করেছে, রাস্তায় মারপিট করেছে একসাথে, হ্যাঁ, আন্দোলন করেছে। কাজেই এদের মধ্যে হঠাৎ প্রতিদ্বন্দ্বিতা কেমন বুঝতে একটু সময় লাগে, আসলে কি তারা প্রতিদ্বন্দ্বী না জাস্ট ক্ষমতায় যাবে সেই জন্য একটা করছে। আমরা উপস্থিতির কারণ কেন এত কম ভোটার উপস্থিতি, সেটা আমরা আলোচনা আবার আসবো। আমাদের সাথে আমাদের একজন প্রতিনিধি যুক্ত হচ্ছেন, রকুনুজ্জামান মনি। আমরা রকুনুজ্জামান মনির কাছ থেকে একটু মাঠের চিত্র জেনে আসি। মনি, শুনতে পাচ্ছেন?
আমরা এই মুহূর্তে রাজধানী উচ্চ বিদ্যালয় অর্থাৎ ঢাকা 12 আসনের খামারবাড়ি এলাকায় এই কেন্দ্রটি পড়েছে রাজধানী উচ্চ বিদ্যালয়, এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে আপনার প্রায় 9,000 ভোটার আজকে এই রাজধানী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেওয়ার কথা ছিল। এবং একই সঙ্গে আমরা যেটি জানি যে এখানে কিন্তু যে 4টি কেন্দ্র এখানে রয়েছে এবং 4,000 ভোট প্রায় 9,000 ভোটার কিন্তু এখানে ভোট দেওয়ার কথা আমরা শুনেছি। এবং আপনারা দেখছেন যে ভোট প্রদানের সময় অর্থাৎ 4:30 পার হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখন অসংখ্য ভোটার যারা অপেক্ষা করছেন, অর্থাৎ আমরা 4:30 পরে যখন আমরা দেখতে পেরেছি যে এখানে কিন্তু অনেক ভোটার লাইনে দাঁড়িয়েছিল এবং এখন ভোট শেষ হওয়ারও প্রায় আধা ঘন্টা শেষ হয়ে গেছে, কিন্তু এখনো লাইনে যারা ভোটার ভোট দিতে এসেছেন তারা এখানে অপেক্ষা করছেন। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু আমরা আপনাদের দেখিয়েছি যে ভোট কেন্দ্রটিতে কেন ভোট গ্রহণ দেরি হচ্ছে সেই বিষয়ে আমরা এখানকার যারা দায়িত্বশীল সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন এবং যারা পোলিং এজেন্ট আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদের যেটি জানিয়েছেন যে এখানে মূলত আসলে যিনি দায়িত্ব ছিলেন ভোট গ্রহণের তার ধীরগতির কারণেই মূলত এখানে আসলে এই ভোট গ্রহণ প্রক্রিয়াটি বিলম্বিত হয়েছে। আমরা একটু যারা এখানে দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে একটু কথা বলি যে তারা আসলে কতক্ষণ ধরে দাঁড়াচ্ছেন। আপনি এখানে কতক্ষণ হলে এসেছেন? আধা ঘন্টা 40 মিনিট। কতক্ষণ হলে এসেছেন? আচ্ছা, আমরা একজনের কথা শুনলাম, অর্থাৎ তারা হয়তো শেষের দিকে এসেছেন এবং এখানে আরো অনেক সময় আগে থেকে আসছেন, এমন অনেক জনের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং আমরা একটু তাদের সঙ্গে কথা বলি। আপনি কতক্ষণ হলে এখানে অপেক্ষা করছেন? জি, প্রায় 2 ঘন্টা ধরে আমরা অপেক্ষা করছি। এই যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে কেন, কি বলেছে আপনাদের? জি, ভিতরে যে লোক ছিল সে একটু অসুস্থ ছিল, তাই কারণে স্লো হয়ে গিয়েছিল। তো পরে চেঞ্জ করে দিয়ে দিয়েছে, পরে আর্মি সবাই এসে চেঞ্জ করে দিয়ে গেছে, তারপর ঠিক হয়ে গিয়েছে। আমরা আরো একজন ভোটারের সঙ্গে কথা বলি। আপনি এখানে এসে আসলে এই যে লম্বা লাইন কেন হচ্ছে কি জানতে পেরেছেন? প্রসেসিং এ হয়তো একটু ঘাটতি আছে, এই জন্য হতে পারে। কোনো সমস্যা নেই, ভোটটা দিতে পারলেই হয়, আলহামদুলিল্লাহ। এই যে শেষ সময় এসে ভোট দিতে পারছেন, এটা কি আপনি খুশি নাকি আসলে মন খারাপ লাগছে? না, সমস্যা নেই, খুশি। লেট তো হচ্ছে নিজের জন্যই, লেট অন্য কোনো কারণের কারণে আপনার লেটটা হচ্ছে, বাট দিতে পারছি, এটাই বড়। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে রকুনুজ্জামান মনি, যারা ভোট গ্রহণ করছেন আপনাদের কক্ষটি আমরা একটু দেখাই আপনাদের বাইরে থেকে। আমরা ভিতরে কিছুক্ষণ আগেই কিন্তু যোগ করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে এখানে ভোট গ্রহণ আসলে শেষ সময় চলছে এবং তারাও শেষ সময় চেষ্টা করছেন যে এখানে আসলে দ্রুত সময়ের মধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়াটি শেষ করার জন্য, এবং এখানে তারা আসলে কাজ করছেন। অর্থাৎ যেহেতু ভোট শেষ সময় 4:30 এবং তারও প্রায় 30 মিনিট এর মতো অতিক্রম গেছে, ফলে আসলে এক ধরনের দ্রুত সঙ্গেই কিন্তু এই সময় চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া, সেটি আসলে। তো আমরা এখানে আপনারা দেখছেন যে এখনো কিন্তু ভোট যে কেন্দ্র রয়েছে ভেতরটিতে এখনো লম্বা সারি রয়েছে এবং একই সঙ্গে ভোটাররা ভোট দিচ্ছেন। এবং তারা আমাদের আরো বিশেষ যে কারণটি বলেছেন যে আসলে একসঙ্গে একজন ভোটারকে 2টি ভোট দিতে হচ্ছে এবং যেটি একটি গণভোট এবং আরেকটি আসলে জাতীয় নির্বাচনের ভোট প্রদান করতে হচ্ছে, যে কারণে আসলে এই লম্বা সময় বা রকুনুজ্জামান মনি আপনি শুনতে পাচ্ছেন? তাদের সঙ্গে কথা বলছি, তারা আমাদের যেটুকু ধারণা দিয়েছেন তারা বলেছেন যে তারা এখনো হিসাব করেননি, তবে আনুমানিক এখানে 50% বেশি ভোট পড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। আমরা পরবর্তী সংবাদ জানাতে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। ধন্যবাদ রকুনুজ্জামান মনি। এটা যেটা দেখছিলাম এটা আসলে যে ভোটার উপস্থিতি ব্যাপক সেটার কিন্তু ইঙ্গিত করে না। এখানে ভোট গ্রহণ স্লো হয়ে গেছিল, কোনো একজন অসুস্থ হয়ে পড়েছিল। আমার যেটা মনে হয় ভোট গ্রহণ কিছু সময়ের জন্য হলো বন্ধ ছিল, কারণ একজন ভোটার বলছিলেন যে সে 2 ঘন্টার মতো এখানে অপেক্ষা করে আছে। তো এটা আসলে সার্বিক চিত্রকে রিপ্রেজেন্ট করে না, কারণ আপনিও ঘুরেছেন বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্র কিন্তু আসলে ফাঁকা দেখা গেছে। ইনফ্যাক্ট স্টুডিওতে আসার পথে একটা ভোট কেন্দ্র ছিল, আমি যখন ওই রাস্তাতে ঢুকছি ওই ভোট কেন্দ্র ফটক ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে, ভিতরে আর কোনো ভোটার নেই, বাইরে কিছু উৎসুক জনতা ভিড় করেছিল। কাজে অনেক জায়গায় এরকমই চিত্র। আমরা উপস্থিতির কমের কারণ নিয়ে আলোচনা করছিলাম, আপনি আমাদের আলোচনায় বলছিলেন যেমনটা আমাদের করেসপন্ডেন্টের কাছে যাওয়ার আগে সেখান থেকে যদি আসি, যেটা আওয়ামী লীগের একটা ফ্যাক্টর ছিল, তাহলে ইলেকশন কতটা ইনক্লুসিভ হলো কি হলো না এটা নিয়ে ডিবেট আগে থেকেই অল্প বিস্তর ছিল। এবং তখন বলা হচ্ছিল যে জনগণ যদি অংশগ্রহণ করে, একটা ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল, জনগণ যদি অংশগ্রহণ করে তাহলে এটা অন্তর্ভুক্তিমূলক হবে। আবার শেষ দিকে এসে দেখা যাচ্ছে নির্বাচনে জাস্ট 1 সপ্তাহ আগে তখন নতুন করে বলা হচ্ছিল নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না, নাগরিক সমাজের পক্ষ থেকেও বলা হচ্ছিল। তাহলে এখন যদি আপনার এই ভোটার উপস্থিতি আপনার 60 বিলো দ্য 60 হয়, যেখানে স্ট্যান্ডার্ড আমরা নিয়ে গিয়েছিলাম 75 এর উপরে এবং 87, তাহলে এটার মাধ্যমে নির্বাচনের লেজিটিমেসি, সংসদের লেজিটিমেসি, গ্রহণযোগ্যতা, ক্রেডিবিলিটি অনেক প্রশ্ন উঠবে কিনা? লেজিটিমেসিটা মানে লিগ্যাল কোনো সমস্যা নাই, এবং এই ভোটের ভিত্তিতে যে সংসদ গঠিত হবে তারও কোনো লিগ্যাল সমস্যা নাই, যে সরকার গঠন হবে তারও কোনো লিগ্যাল সমস্যা নাই। কিন্তু যেটা হবে যে
আর যে পলিটিক্যাল লেজিটিমেসি, আমার মনে হয় 50%-এর উপর যখন ভোট পড়ে তখন এটার পলিটিক্যাল লেজিটিমেসি নিয়েও কোনো সংশয় থাকে না। কিন্তু সমস্যা হবে এই অন্তর্বর্তী সরকারের, কারণ তারা এত ঢাকঢোল পিটিয়েছে এবং একটা ফাউন্ডেশনাল ইলেকশন হবে, একটা ইতিহাসের সবচেয়ে ভালো ইলেকশন হবে, এখানে সবাই অংশগ্রহণ করবে, এই যে একটা ধোঁয়া তারা তুলেছিলেন, এখন এটা তাদের জন্য একটা শিক্ষা হয়ে গেল যে তাদের যে পরিকল্পনা, তারা যেটার জন্য একটা কৃতিত্ব দাবি করতে পারতো, সে কৃতিত্ব তারা দাবি করতে পারবে তারা না। যা কিছু বলছিলেন সেটার উপরে ভোটাররা বা জনগণ আসলে কি আস্থা রাখতে পারেনি? না, কারণ ভোটাররা যখন ভোট দিবে তখন তারা দেখবে কিসের ভোট হচ্ছে, কাদের সাথে কাদেরকে ভোট দিব। যেটা আমি বলছিলাম যে একজন যে আওয়ামী লীগের হতে হবে তা না, সে একজন আওয়ামী লীগের না, কিন্তু তারপরেও সে যদি মনে করে যে তার মূল চয়েস হচ্ছে বিএনপি এবং জামাত, এবং সে ভাবতেই পারে যে না, এটা আমার চয়েস হতে পারে না, আমি ভোটই দিব না। অথবা অনেকে ভাবতে পারে যে এই গণভোট নিয়ে আমি কিছু বুঝি না, এটা কি, এই প্রসঙ্গটা আছে, গণভোটটা অনেকেই বোঝে না, এবং এটা খুবই একটা হাস্যকর ডিজাইন এই গণভোটের। হ্যাঁ, এতগুলো প্রশ্ন, তার মধ্যে আবার এতগুলো প্রস্তাব লুকানো আছে ভেতরে। সো তা সে ভাবতে পারে যে এই গণভোটে আমি কিছু বুঝি না, আমি কেন খামাখা আমার সময় নষ্ট করবো ভোট দিয়ে। তো নানা কারণে লোকজন ভোট দানে বিরত থাকতে পারে। আমরা এই 55-60% শেষ দেখেছিলাম সেই 91 সালে। হ্যাঁ, এখন 2026 সালে এসেও যদি ওই পরিমাণ ভোট দেখতে হয়, 1.5 বছর একটা অন্তর্বর্তী সরকার এত হাইপ করার পরও, এত সংস্কার এবং এত হাইপ, এবং দিন রাত প্রচারণা চলছে আমাদের মিডিয়াতেও, দিন রাত নির্বাচন নিয়ে একেবারে পুরোপুরি ইতিবাচক প্রচারণা চলছে মিডিয়াতে, তারপরেও যদি মানুষ কনভিন্স না হয়, তাহলে তো বলতে হবে যে এখানে কিছু একটা প্রবলেম আছে, ওয়েল বিয়ন্ড সরকার, ওয়েল বিয়ন্ড অ্যারেঞ্জমেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে, এই নির্বাচনের আগে কিন্তু ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে, তাও না। 2014 সালের ইলেকশনে যেটা হলো, অর্ধেক আসনে তো নির্বাচনই করা সম্ভব হয়নি, কারণ একটা বড় পক্ষই ছিল নির্বাচনকে প্রতিহত করা, এবং শত শত নির্বাচনী কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়, স্কুল পুড়িয়ে দেওয়া হয়, এবং নির্বাচনী অফিসিয়ালদের জেলা থেকে বের করে দেওয়া হয়। তো এইসব কিছুই ঘটেনি, পিসফুল নির্বাচন হচ্ছে, মোটামুটি পিসফুল, বিক্ষিপ্ত কিছু ঘটনা। খুলনায় একজন বিএনপি নেতা মারা গেছেন আজকে, তারপরে মৃত্যুটা অ্যাক্সিডেন্টাল, তারপরে ভায়োলেন্সের মতো বড় কিছু হয়নি। তাহলে কি ভোটাররা আসলো না কেন? ভোটাররা কেন বাসায় বসে থাকলো এখন আমি জানি না। দিনের শেষে ইলেকশন কমিশন হুট করে আবার কি অ্যানাউন্স করে বসে। আমাদের তো স্মৃতিতে 2024 সাল আছে, যে দুপুর 3টায় দেখা গেল 20% ভোট হয়েছে, আর 4টার সময় ভোটিং শেষ হলো, তো 40% বলে দেওয়া। হ্যাঁ, অ্যাজ ইফ 1 ঘন্টায় সে ডাবল করে দিল ভোটটা। তো এখন আশা করা যাচ্ছে যে এই নির্বাচন কমিশন সে ধরনের কোনো ফাজলামি করবে না। হ্যাঁ, যে হঠাৎ করে আপনার কাছে আবার আমরা আসবো। আমাদের একজন কলিগ আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেবাশিস দেবু, আপনি শুনতে পাচ্ছেন? দেবু, আপনার সর্বশেষ পরিস্থিতি কি? আপনার সর্বশেষ পরিস্থিতি কি? ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন ভোট গণনার কাজ চলছে। আমরা যদি সারাদিনের পরিস্থিতি বলি, সারাদিনের বেশিরভাগ কেন্দ্রে আসলে তেমন ভোটার উপস্থিতি ছিল না। আমরা বেশি প্রায় 25-30-26টি মতো কেন্দ্র ঘুরেছি, বেশিরভাগ কেন্দ্রগুলোতে ভোটার তেমন উপস্থিতি ছিল না, কিছু সামান্য সংখ্যক ছিলেন। তবে কিছু কেন্দ্রে সকালের থেকে আমরা প্রচুর ভিড় দেখেছি, বিশেষত যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের উপস্থিতি কিন্তু ব্যাপক ছিল। ওইসব এলাকায় ভোটার ব্যাপক ছিল। আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন 3টা পর্যন্ত 42-43% ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে এখন সর্বশেষ অবস্থাটা তিনি জানাতে পারেননি। এখন বলছেন যে এখানে ভোট গণনা চলছে, আসলে হিসেব নিকেশ করা হচ্ছে কি পরিমাণ ভোট কাস্ট হয়েছে। তার আশা 50% উপরে যাবে, এটা তিনি আশা প্রকাশ করেছেন। তিনি আশা করছেন 50-এর উপরে যাবে। আপনি কি আপনার স্থানীয় জনগণ ভোটারের সাথে কথা বলেছেন যে এই টার্ন আউট এত কম হলো কেন, 50-এর মতো হলো কেন? এত প্রচারণা, এত উৎসব হবে, সেই জায়গায় টার্ন আউট এত কম হলো কেন? ভোটাররা কি বলে? আমি যদি একটু আগের কথা বলি, প্রচার প্রচারণা যে উৎসবের কথা বলা হচ্ছে, এটা আমি দেখেছি শুধু যে প্রার্থী এবং তার সমর্থক এবং দলীয় কর্মীদের মধ্যে, কিন্তু সাধারণ মানুষরা তাদের মধ্যে এই ভোট নিয়ে খুব একটা আগ্রহের যে ছিল এরকম আমি দেখিনি। এবং বরং কিছু কিছু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল, এক ধরনের সংখ্যা ছিল যে কোনো ঝামেলা হবে কিনা। বিশেষ প্রার্থীরা যখন বলেছেন যে কারচুপি হতে পারে, ভোট ছিনতে হতে পারে, এরকম একটা পরিবেশ থেকে যেমন যেটা কার্যক্রম নিষিদ্ধ থাকে, আওয়ামী লীগ যখন এই ভোটের বিরুদ্ধে প্রচারণা চলছে, সব মিলিয়ে একটা সংখ্যা, ব্যাপক একটা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি, এটাও একটা সংখ্যার কারণ হতে পারে আমার ধারণা। সব মিলিয়ে ভোটের আগেও যে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ছিল, আমি কয়েকজন বিএনপি কর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে ভোটের আগেই বলেছেন প্রচার সাথে তারাও শঙ্কিত ভোটার উপস্থিতি নিয়ে, ভোটার আসলে আসবেন কিনা না। কারণ এক ধরনের বিএনপির যারা সমর্থক বা বিএনপির যারা নীরব ভোটার বলা হয়, তাদের কেউ আসলে সেভাবে ভোট কেন্দ্রে দেখা যায়, এটা সংখ্যার ক্ষেত্রে হতে পারে, বা তারা মনে করেন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দীর্ঘদিনের প্রধান প্রতিদ্বন্দ্বী না থাকায় এক ধরনের রিল্যাক্স মুড বা এরকম কারণও হতে পারে, বা তারা হয়তো ভোটার নিয়ে আসতে পারেন, এর কারণে হতে পারে। কিন্তু ভোটার উপস্থিতি, তারাও যারা প্রার্থী ছিলেন, যারা বিএনপি এবং জামাতের প্রার্থী, তারাও ভোটার উপস্থিতি নিয়ে একজন অসন্তোষ প্রকাশ করেছেন, সে আশানুরূপ ভোটার তারা হয়নি।
স্বাগত। দেবু, আপনাকে ধন্যবাদ। আশা করবো আপনি আরো খোঁজ খবর রাখবেন। এত উপস্থিতি কম হলো কেন? ধন্যবাদ দেবু আপনাকে। সাবির মুস্তাফা, আমরা যে আলোচনা করছিলাম ভোটার উপস্থিতি প্রসঙ্গে, আপনি শুনলেন, সিলেটের খবর শুনলেন, বলছিল কিছু কিছু কেন্দ্রে সকালের দিকে একটু আপনার উপস্থিতি বেশি ছিল, বেশিরভাগ কেন্দ্রগুলোই আসলে ফাঁকা ছিল, এবং সে মাঠের কিছু কারণও বলছে, যে কারণগুলো নিয়ে আমরা আসলে কথা বলছিলাম এবং আলোচনা করছিলাম। যদি তার কারণের সাথে আপনি কিছু যোগ করতে চান আমার পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে, তার সাথে আগে আমি একটু বলে রাখি, যেটা হলো বলা হচ্ছিল কিন্তু যে 16-17 বছর মানুষ ভোট দিতে পারেনি। 2008-এ সর্বশেষ ভোট দিতে পেরে সেটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল। তারপরে 2014 ইলেকশন হয়েছে একতরফা নির্বাচন, যেটা হলো আপনার 153টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। 2018 সালে নির্বাচনে বিএনপি জামাত অংশগ্রহণ করলেও সেটা বলা হয় মধ্যরাতে নির্বাচন হয়ে গেছে। 2024 সালে যে নির্বাচন হয়েছিল সেটা বলা হয় আমিডামি নির্বাচন, মানে পাতানো সাজানো শান্তিপূর্ণ নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন ছিল। ভোটারবিহীন নির্বাচন। তাহলে এতদিন পরে একটা নির্বাচন, সবাই তো মুখিয়ে থাকার কথা যে আমি আমার ভোট দিব। কিন্তু ওই তিনি যেটা বললেন যে সাধারণ মানুষের মধ্যে অত আগ্রহ দেখা যায়নি, যেটা রাজনৈতিক কর্মীদের মধ্যে যে আগ্রহ দেখা গেছে সেটা সাধারণ মানুষের মধ্যে দেখা যায়নি। সাধারণ মানুষ হয়তো মনে করছে যে এটা ঠিক, আগে যেটা বলছিলাম যে এটা প্রতিদ্বন্দ্বিতাটা ঠিক তারা প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখছে না, হয়তো তারা মনে করছে যে এই নিজেদের মধ্যে একটা সমঝোতা করে এই নির্বাচনটা হচ্ছে, এরকম একটা চিন্তাভাবনা, একটা গুজব, একটা মানে হয়তো মিসইনফরমেশন ছিল সামাজিক মাধ্যমে, যেটা একটা সমঝোতার রাজনীতি হচ্ছে। এবং আপনি দেখবেন যে একসময় এমন লেনদেন হচ্ছে, এরকম অনেক খবর যাচ্ছিল, এর সাথে বৈঠক করছে, ও এর সাথে বৈঠক করছে, এ কত আসন ছাড় দিবে, ও কত আসন ছাড় দিবে, বিএনপি তার ভাগাভাগি নির্বাচন বাটোয়ারা, হ্যাঁ, জামাত এনসিপিকে নিয়ে তাদেরকে এত আসন দিবে, ইসলামী আন্দোলন এনাফ আসন না পেয়ে তারা বেরিয়ে গিয়ে 200 আসনে দিল। সো এই ভাগ বাটোয়ারা হয়তো মানুষকে হতাশ করে দিয়েছে, যে এটা তো নির্বাচন হচ্ছে না, এটা হচ্ছে সিলেকশন হয়ে যাচ্ছে, যে যার মতো সিলেক্ট করে তারা নিজেরা সংসদে যাবে, তো আমি এখানে একটা স্পেকটেটর, আমি কেন আমার সময় নষ্ট করব। সো এই যে প্রতিদ্বন্দ্বিতার অভাবটা, মানে প্রতিদ্বন্দ্বিতা জাস্ট দুইটা দলের মধ্যে, কারণ দুইটা দল ওই ছোটো দলগুলোকে খেয়ে ফেললো এই আসন ভাগ বাটোয়ার করে। গণসংহতি জোনায়েদ সাকি তিনি ছুটে গেলেন বিএনপি নমিনেশনের জন্য, এনসিপি ছুটে গেলেন জামাতের দিকে, জামাতের পেটের যেখানে যাওয়ার কথাই ছিল না তাদের। হ্যাঁ, সো এইগুলো হয়তো মানুষকে একটু হতাশ করেছে, হয়তো মানুষকে মনে করেছে যে রাজনীতি ঠিক যেরকম ভাগ বাটোয়ারা লেনদেনের কাজ ছিল আগে, এখনই সেটাই আছে। নতুন বন্দোবস্তটা কি? তারা তো এখানে কোনো নতুন বন্দোবস্ত দেখতে পাচ্ছে না, একই জিনিস, ওই পুরনো দলগুলো তাদের নিজেদের মধ্যে। আবার বলা হচ্ছিল তরুণ ভোটারের যে রাইজটা হয়েছে, তারা গত 16-17 বছর ভোট দিতে পারেনি, 5 কোটির মতো তরুণ ভোটার আছে, প্রায় 5 কোটি। হ্যাঁ, তাহলে সেই ভোটাররাও কোথায় গেল? হয়তো তাদের হতাশার কারণ, তারা বোধহয় ভোট দিয়েছে। এই যে 55 থেকে 60%-এর কথা আমরা মানে বলা হচ্ছে এখন, সেটা যদি হয় তাহলে সেটাও কম না, এবং হয়তো ওর মধ্যে ওইটা হয়তো এই 5 কোটি ভোটারের অংশগ্রহণের কারণেই এটা 55 বা 60 হতে পারে। হয়তো তারা যদি না অংশগ্রহণ করতো তাহলে হয়তো আরও কম হতো। সো আমরা জানি না এক্স্যাক্টলি যে কারা ভোট দিয়েছে এবং যারা ভোট দেয়নি তারা কি কারণে ভোট দেয়নি। আপনি তো ভোট দিতে গিয়েছিলেন, আপনি আরও কেন্দ্রগুলো দেখেছেন। বলা হচ্ছিল যেটা হলো ইলেকশনকে বলা হয়, থিওরিটিক্যালি বলা হয় গণতন্ত্রের উৎসব। আপনি বাইরের দেশগুলো নির্বাচন দেখেছেন, সেখানে কেমন উৎসব হয়, আমাদের এখানেও আগের নির্বাচনগুলো দেখেছেন, 2008-এ সর্বশেষ যখন একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে তখন কেমন উৎসব ছিল, আর আজকে উৎসবের কোনো আমেজ দেখেছেন কিনা? না, আজকের উৎসবের কোনো আমেজ আমি কোথাও দেখিনি। যেসব জায়গায় আমি ঘুরেছি, মোহাম্মদপুর, গুলশান, বনানী, তারপরে এদিকে আসার পথে কিছু এলাকা, কিছু জটলা দেখেছি, কিন্তু জটলা উৎসব এক জিনিস না। আর আরেকটা জিনিস হচ্ছে যে বিদেশের কথা বলছেন, আমি উৎসব দেখেছিলাম 91 সালে, সেটা ছিল প্রপার উৎসবের নির্বাচন, কারণ এরশাদের পতনের পর একটা প্রপার প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছিল, যেখানে জাতীয় পার্টি, যে ক্ষমতাচ্যুত দল, সেই জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে এবং বেশ কিছু ভোটও পেয়েছে, 12% ভোট পেয়ে 25টা আসন পেয়েছে। কাজেই এটা ছিল প্রপারলি কম্পিটিটিভ ইয়ে। এখন যেটা হয়ে গেছে, কিছুটা প্রতিহিংসার ছোঁয়া আছে এই নির্বাচনে, যে আমরা আওয়ামী লীগকে বাইরে রাখবো, এটা একটা প্রতিহিংসার ছোঁয়া, যেটা হয়তো অনেক মানুষ গ্রহণ করতে পারেনি। আমি বলবো না যে মেজরিটি, কিন্তু কিছু কিছু মানুষ হয়তো গ্রহণ করতে পারেনি। আর বিদেশে যে কথা বলছেন, যে বিদেশে আসলে নির্বাচনটা হয় আর অনেক নিরুত্তাপ, সকাল 8টা, এত পুলিশ বাহিনী নেই, এত রাত 10টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। হ্যাঁ, আপনি অফিসে যাবেন, কোনো ছুটির দিন না, কিন্তু এখানে তো আপনার 2টা দিন ছুটি দিয়ে দিল একটা নির্বাচনের জন্য, যাতে সবাই ভোট দিতে পারে। তারপরেও আপনি এই অবস্থা দেখলাম, দল বেঁধে সবাই শহর ছাড়ছে, ঢাকা শহর ফাঁকা, চট্টগ্রাম শহর ফাঁকা, সিলেট শহর ফাঁকা। শুনলাম যে এরা ঈদের আনন্দে ভোট দিতে মানে দেশের বাড়ি যাচ্ছে। তো এখন বিদেশে যেটা হয় যে 10টা পর্যন্ত সবাই অফিস যাচ্ছে, কাজ করছে, তারপরে বাড়ি ফেরার পথে ভোট দিয়ে চলে যেগুলো, বা অফিসে যাওয়ার পথে ভোট দিয়ে চলে গেলো। আমি সেটাও করেছি, ইংল্যান্ডে মানে আমার বাসার খুব কাছেই ভোট কেন্দ্র ছিল, এবং কখনোই ভোট কেন্দ্রে লাইন দেখিনি, এবং সেখানে অফিসিয়ালরা আছেন, আপনি যাবেন, কার্ড দেখাবেন, চলে গেলেন, ভোট দিলেন, বাড়ি চলে গেলেন, অফিস চলে গেলেন, এবং রাত 10টা থেকে শুরু হয় আপনার ভোট গণনা। এবং উৎসবটা হয় কি, উৎসব ঠিক না, টেলিভিশন কভারেজ যেটা হয়, এখানে কোনো সিনেমা দেখানো হয় না, টেলিভিশন কভারেজে সারা রাত ধরে বিশ্লেষণ করা হয়। এবং ওখানে আপনার এক্সিট পোল বলে একটা জিনিস আছে, বুথ ফেরত সমীক্ষা যেটাকে বলে, যে যারা ভোট দিয়ে বেরোলো তাদের একটা মানে জরিপ করে একটা মানে ওরা একটা প্রেডিক্ট করে, একটা প্রজেকশন দেয়, এবং এই প্রজেকশনগুলো মাঝে মধ্যেই মানে ঠিক হয় না,
কিন্তু ওই প্রজেকশনটা যখন দেওয়া হয় 10টায় ভোট শেষ হলো তো 10টা 1-এ প্রজেকশনগুলো চলে আসে এবং তখন দেখা যায় যে বিবিসির যে মূল ভবন সেই ভবনের উপর লাইট দিয়ে ওই প্রজেকশনটা লেখা হয়। তো দেখলেই বোঝা যায় যে আচ্ছা লেবার এত শতাংশ এত সিট, প্রজেকশন তো দেওয়া হয় সিট দিয়ে, শুধু শতাংশ ভোট দিয়ে না, সিট কে কত সিট পাচ্ছে সেরকম প্রজেকশন দেওয়া হয় এবং দেখা যায় যে রাতের শেষে ভোরের দিকে ওই প্রজেকশনের দিকেই যাচ্ছে ফলাফল। সাবির মুস্তফা, আপনার কাছে আবার আসবো। আমরা একজন সহকর্মীর সাথে আমরা যুক্ত হই। এবার চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মাসুদ। আপনি শুনতে পাচ্ছেন? মাসুদ, চট্টগ্রামের সর্বশেষ পরিস্থিতি কি? ভোট গ্রহণের তো শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে। হ্যাঁ জি ভাই, আমি শুনতে পাচ্ছি। চট্টগ্রামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মোটা দাগে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং আমরা এই ভোট গ্রহণের শেষে 2টা কেন্দ্র ভিজিট করেছি, যেখানে গণনার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। যে দুইটা কেন্দ্র ভিজিট করেছেন, ওই 2টা কেন্দ্রে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে সেটা কি আপনারা জানতে পেরেছেন? জি জি, ওখানে আমরা জানতে পেরেছি যে 2টা কেন্দ্রে 40 এবং 40 এবং মাসুদ, দুঃখিত, মাসুদ ডিসকানেক্ট হয়ে গেছে। মাসুদকে পেলে আবার আমরা ভোট কাস্টিং হয়েছে। তার মধ্যে থেকে যেমনটা জানিয়েছে যে প্রায় কেন্দ্রের মধ্যে মোটা দাগে প্রায় 40% ভোট কাস্ট হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। যদিও বা এখানে কি পরিমাণ ভোট কাস্টিং হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি, কিন্তু সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে আজকে যে ভোট সেটি সম্পন্ন হয়েছে এবং মানুষের আমরা বেশ আগ্রহ আমরা দেখেছি। আমরা ভোট যে কেন্দ্রগুলো আছে সেখানে আমরা সকাল থেকে দীর্ঘ লাইন দেখতে পেয়েছি এবং আমি সরজমিনে একটা আপনি বলছেন দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন, কিন্তু আবার দিন শেষে বলছেন 40% ভোট কাস্ট হয়েছে। তাহলে এটা দীর্ঘ লাইন আর ভোট কাস্টের সাথে মিলল না? সকালের দিকে আমেজটা একটু বেশিই ছিল, কিন্তু দিনের পরতে বা দিন বাড়ার সাথে সাথে এসে আমেজটা একটু কমে ছিল আর কি, এবং সেখানে একটু ভাটা পড়েছিল। যারা ভোট দেওয়ার জন্য আগ্রহী তারা সকাল থেকেই লাইনে ছিল। এবং যে আরেকটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি, যদিও এটা অফিসিয়াল স্টেটমেন্ট না, এবং সরজমিনে যারা যে চট্টগ্রাম এটা মহানগর এবং জেলা টোটাল মিলিয়ে 16টি সংসদীয় আসন। তো এক্ষেত্রে গ্রামে বা যেগুলো উপজেলা শহর সেখানে যে ভোটের সংখ্যাটা প্রায় 50% বা এর থেকেও বেশি। আর আবার যদি অ্যাভারেজ করেন সেক্ষেত্রে হয়তো বা শহরের যে সমস্ত ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে সংখ্যাটা কম হবে, অ্যাভারেজে 40+ হতে পারে চট্টগ্রামের যে সংসদীয় আসনগুলো রয়েছে সেখানে। এবং আমি নিজে সরজমিনে একটা কেন্দ্রে যেখানে ছিলাম, এটা আমাদের আজকে মাল্টিমিডিয়া রিপোর্টও আসছে। 7টা 30 থেকে ভোট গ্রহণের কথা থাকলেও এবং আমাদের আরেকজন সহকর্মী শিমুল চৌধুরী তিনি চট্টগ্রাম 9-এর একটি কেন্দ্রের সামনে উপস্থিত ছিলেন। সেখানে 7টা 40 বা এর পরে ভোট গ্রহণ শুরু হয়েছিল। সেটা নিয়ে কিন্তু আবার যারা ভোটার ছিলেন তাদের মধ্যে আমরা খুব দেখতে পেয়েছি যে তারা বলছেন যে আমরা অধীর আগ্রহে 7টা 30 থেকে ভোট দেওয়ার জন্য রেডি ছিলাম, কিন্তু 7টা 40-এর পরে তাদেরকে মূল ফটক দিয়ে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। এটা নিয়ে এটা খুব বেশি বড় কোনো ঘটনা না, 5-10 মিনিট এদিক সেদিক হতে পারে, কিন্তু আপনার দিন শেষে আপনি যেটা বলছেন সেখানে ভোটার উপস্থিতির হার 40-42-এর বেশি হবে না। মাসুদ, আপনাকে ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। মাসুদের কথা শুনলেন চট্টগ্রামে। এটা যদি সত্য হয় যে চট্টগ্রাম জেলা যেখানে 16টা আসন আছে সেখানে 40 থেকে 50% ভোট, তাহলে তো খুবই খারাপ। এবং আমি জানি না এটাই ফাইনাল ফিগার কিনা, হয়তো এটা বাড়তে পারে, কিন্তু এটা যদি ফাইনাল ফিগার হয় 40 থেকে 50, তাহলে তো আমি বলবো যে এটা একটা ডিজাস্টার যদি এই পরিমাণ ভোট পড়ে এই ইলেকশনে। এত বছর কোনো ভোট প্রপার নির্বাচন না হওয়ার পর একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, যেখানে কি বলবো একটা ঈদের দিনের মতো কথা বলা হচ্ছে। নির্দলীয় সরকার প্রধানের বক্তব্য আপনি শুনেছেন, তিনি ভোট দেওয়ার পরে কিছু মন্তব্য করেছেন, তিনি সন্তুষ্ট। আপনি বোধহয় তার তিনি বলেছেন যেটা একটা ঈদের দিনের কথা, যেটা বাংলাদেশের নতুন জন্মদিন। তো এইসব কথা অর্থহীন কথা, মিনিংলেস, এটা কোনো মিনিং হয় না। বাংলাদেশের জন্ম হয়েছে 1971 সালের 26শে মার্চ, 12ই ফেব্রুয়ারি 2026 সালে না। তো এইসব কথা কেন উনি বলেন আমি জানি না, এই ধরনের কথা উনি প্রায় বলেন। তো যাই হোক, হয়তো এটাকে অনেক সুন্দর করে দেখানোর জন্য, হ্যাঁ নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে, এটা নিরাপদে হচ্ছে, তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রাণহানি খুবই কম। সেদিক থেকে তিনি বলতে পারেন যে সরকার এবং ইলেকশন কমিশন একটা ভালো পরিবেশ রেখেছে। কিন্তু এই ভালো পরিবেশে তো টার্ন আউটটা আরও বেশি হওয়ার কথা, কারণ মানুষ তো অনেক সময় ভয়ে এই ভোট কেন্দ্রে যায় না। এখানে তো ভয়ের কোনো জায়গা ছিল না, তাহলে কেন চট্টগ্রামের মতো জায়গায় যদি মাত্র 40 থেকে 50% লোক ভোট দিতে যায়, তাহলে কেন? এই প্রশ্নটা তো উঠতেই পারে। সাবির মুস্তফা, জামাত ইসলামী জরুরি সংবাদ সম্মেলন করছে, চলুন আমরা একটু দেখে নেই কি বলছেন তারা। এটা তো ভালো লক্ষণ না। মোবারকবাদ জানাই এবং সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে নির্বাচন কমিশন, সরকারের সাথে যারা আছেন, কিছু ত্রুটি বিচ্যুতি সহ, কিছু দুর্বলতা সহ, কিছু অনিয়ম সহ সামগ্রিকভাবে এই নির্বাচন দেশবাসী উপভোগ করেছেন। এই নির্বাচনে
দেশবাসী অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করেছেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করা সম্ভব। শতভাগ সুষ্ঠু নির্বাচন করার জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন, সবার পক্ষ থেকে দায়িত্ব পালন করা প্রয়োজন। সেই কাজটি আমার মনে হয় আমরা করার চেষ্টা করেছি। এক্ষেত্রে যে সমস্ত অনিয়মগুলো হয়েছে বা যে সমস্ত সন্ত্রাসী ঘটনা ঘটেছে, যে সমস্ত হামলার ঘটনাগুলো ঘটেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, আমরা এটা প্রত্যাশা করি। আমাদের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত কিছু কথা বলেছেন, আপনারা শুনেছেন। তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন, তার একটা অভিমত তিনি দিয়েছেন। তিনি যখন ভোটাধিকার প্রয়োগে যান সকালবেলা, তিনি সেখানে একটা অভিমত প্রকাশ করেছেন। আমাদের 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ ঢাকাতে এবং ঢাকার বাইরে যারা নির্বাচনে ভোট দিয়েছেন স্ব কেন্দ্রে, সেখানে প্রত্যেকে একটি অভিমত দিয়েছেন। এই সব বিষয়ের মাধ্যমে এটি স্পষ্ট যে বাংলাদেশ সবসময় সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ আছি। এবং এই ধরনের একটি সচেতন জনগোষ্ঠী, দায়িত্বশীল জাতি কখনো হার মানে না। এই জাতি হার মানবে না। এই জাতি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। যে সংস্কার এবং যে ধরনের অর্জন আমাদের হয়েছে, আমাদের শহীদদের, আমাদের আহতদের, আমাদের এই যে বিপুল সংখ্যক মানুষের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশকে আমরা দেখতে চাই। আমাদের দৃঢ় বিশ্বাস যে দেশবাসী আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের যে প্রার্থী আমরা দিয়েছি 299 জন, আমরা আশা করছি যে বিপুল ভোটে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সংখ্যক আসনে নির্বাচিত হয়ে আমরা দেশবাসীর প্রত্যাশা পূরণ। শুনছিলাম জামাত ইসলামীর সংবাদ সম্মেলন, তারাও বড় কোনো অভিযোগ কিন্তু নেই, তারাও বলেছে জনগণ নির্বাচন উপভোগ করেছে। আসলে কি করেছে আমি আপনার কাছে জানতে চাই, আপনি তো আমি ঘুরতে গিয়েছিলেন। তো যতটুকু দেখছি এখানে উপভোগ করার কিছু নেই। মানুষ গিয়ে ভোট দিয়ে বাসায় গেছে। এখানে তো কোনো পিকনিক হচ্ছে না, এখানে তো কোনো মেলা বসছে না। আরেকটা কথা বলেছেন, জামাত ইসলামী সর্বোচ্চ সংখ্যক আসনে জয়লাভ করে সরকার গঠনের দিকে যাবে। আচ্ছা, জামাত ইসলামীর আগের যে ইলেকশনের রেকর্ড সেটা যদি দেখেন, তার আমরা যে 4টা ইলেকশন ভালো ইলেকশনের কথা বললাম, সবচেয়ে ভালো পারফরমেন্স তাদের ছিল ভোটের পার্সেন্টেজ অনুযায়ী যদি বলেন, সিট ধরে বলেন 1991 সালে 12% বেশি ভোট পেয়েছিল এবং 18টার মতো সিট পেয়েছিল। 96 সালে নির্বাচনে এসে, 96 সালে জুনের নির্বাচনে এসে তাদের ভোট কমে দাঁড়ায় 8% মতো এবং সিটও কমে আছে 3টাতে আবার যতটুকু মনে পড়ে। এরপরে 2001 তো বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করলো, তখন জামাত ইসলামী আসলে সারা দেশের ক্যান্ডিডেট দেয়নি যেহেতু সিলেক্টেড আসনে। তো ওই নির্বাচনগুলো তার আসলে ভোটার পার্সেন্টেজ কত ছিল না ছিল সেটা বলা মুশকিল। ওই দুইটাকে যদি ধরে নেওয়া হয় তাহলে তার সেরা রেকর্ড ছিল 12%। তো ইউজুয়ালি আমাদের এখানে সরকার গঠন করতে দেখা যায়, আগে যারা সরকার গঠন করেছে আওয়ামী লীগ বা বিএনপি, প্রদত্ত ভোটের প্রায় 40% প্লাস মাইনাসের মতো ভোট পেতে হয়। 30%, বিএনপি 30% পেয়েছিল 91 সালে। এর পরবর্তীতে সংখ্যাগুলো আস্তে আস্তে যখন ভোটার কাস্ট ভোট বাড়ছে তখন ওই ফিগারটা, আমি বলছি প্রদত্ত ভোটের, হ্যাঁ মানে যেমন 2008 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করলো জোট ল্যান্ডস্লাইড, ওটা তো ছিল একটা ল্যান্ডস্লাইড 46% ভোট পেয়ে 91 সালে। এবং আবার 2001 সালেও কিন্তু বিএনপি জোটের ভোট 43-44% চলে গেছে। বিএনপি ছিল, হ্যাঁ ওটা 40 ছিল। 30 প্লাস আপনাকে যেতেই হবে। আমি বলছি যে 91 এবং 96 বিএনপি বা আওয়ামী লীগ তারা কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিএনপির ওই জামাতের সমর্থনটা দরকার ছিল সরকার গঠন করার জন্য, যেটা তারপরে ওই মহিলা আসনগুলো পেয়ে তার ফুল মেজরিটি হলো। আওয়ামী লীগেরও সেই একই অবস্থা ছিল, সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বোধহয় জাসদের সমর্থন নিয়ে সরকার গঠন করে পরে মহিলা আসনগুলো পেয়ে তারা সলিড দিয়েছিল। কিন্তু 2001 আর 2008 দুটাতেই দুই দলই ল্যান্ডস্লাইড করে। তো এখন জামাতকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, বা আমাদেরকে বিশ্বাস তারা চায় যে আমরা তারা বিশ্বাস করি যে জামাতের সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স ছিল 12%, সেই জামাত মানে হঠাৎ করে 30-35 ইভেন 40% ভোটও পেয়ে যেতে পারে। কেন? মানে কি হয়েছে এই দেশে যেখানে জামাতের ভোট এরকম 3-4 গুণ বৃদ্ধি পেতে পারে? তো আমি তো কোনো লজিক খুঁজে পাই না, আমি কোনো রিজন খুঁজে পাই না। আর যেখানে বিএনপির জনসমর্থন সারা দেশে ইভেনলি না হলেও সারা দেশে ছড়িয়ে আছে, কাজেই 151 আসনে জয়লাভের যার জন্য যার প্রয়োজন সেটা বিএনপির অবশ্যই আছে, কমন সেন্স বলে এটা বিএনপির আছে, জামাতের নেই। কিন্তু জামাত যদি এই ভিক্টরি ক্লেম করে তাহলে এই ভোটগুলো আসলো কোত্থেকে এবং কেন আসলো? এটা বিরাট প্রশ্ন, এটা রাজনৈতিক মানে গবেষণার প্রশ্ন এসে যাবে। তবে যার অনুপস্থিতি নিয়ে এত আলোচনা হচ্ছে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটার উপস্থিতি কম, তাহলে আওয়ামী লীগ ভোটে না থেকেও কি জিতে গেল? না, ভোট যদি শেষমেশ 60% পৌঁছায় তাহলে আমি বলবো যে ইলেকশনটা খারাপ হয়নি। মানে যদিও আপনি যখন কম্পেয়ার করবেন 2008, 2096, 2001 সেই তুলনায় অনেক কম, 60% অনেক কম। কিন্তু বলা যেতে পারে যে না ঠিক আছে, 3 বছর মানে 3টা পরপর ইলেকশন, মানে বিতর্কিত ইলেকশনের পর যে ইলেকশন হচ্ছে সেখানে হয়তো 60% হয়তো অত খারাপ না। কিন্তু তারপরে মানে প্রশ্নটা উঠবেই যে এই এত বিপুল সংখ্যক লোক যারা জীবনে ভোট দেয়নি, প্রথমবারের মতো ভোট, মানে তারা বলছে যে প্রথমবারের মতো তারা সুযোগ পাচ্ছে, তাহলে তারা কেন এই ভোট এক্সারসাইজ করলো না? এই অধিকারটা কেন তারা প্রয়োগ করলো না? কেন ভোটের হার 80
85% পৌঁছালো না, যেটা 2008 সালে পৌঁছেছে। এবং ওই সময় বলা হয়েছিল কিন্তু যে এইটা তরুণদের ভোট ছিল, 2008 সালেও কিন্তু তরুণদের কথা বলা হয়েছিল, এবং এই তরুণদের ভোটই কিন্তু আওয়ামী লীগকে সেই ল্যান্ডস্লাইডের দিকে ঠেলে নিয়ে যায়। কাজেই এখনও বলা হচ্ছে যে এই ভোট হবে তরুণদের ভোট। তাহলে কোথায় এত বড় পার্থক্য কেন? 2008-এর তরুণ আর 2026-এর তরুণ, নাকি 2026-এর তরুণরা ওই 2024 সালে বিপ্লব করার পর ক্লান্ত হয়ে গেছে আর সে ক্লান্ত হয়ে গেছে? আবার নির্বাচনে অনেক অনেক তরুণদের সাথে কথাবার্তা যেটা মনে হয়েছে, গত 1.5 বছরে যেভাবে দেশ পরিচালিত হয়েছে, রাজনীতিবিদরা যেভাবে ব্যবহার করেছেন, রাজনৈতিকভাবে কথা বলেছেন, প্রতিপক্ষের প্রতি যেসব কর্মসূচি দিয়েছেন, এতে দেখে তাদের নতুন বন্দোবস্ত বা নতুন রাজনীতির যে কথা বলা হচ্ছিল, সেইটার আসলে হোপ তারা আর ধরে রাখতে পারেনি। সেটা হতে পারে, তারা একটু ডিসলিউশন হয়ে গেছে। তারা আর মানে যা প্রত্যাশা ছিল তাদের, সেই প্রত্যাশা অনুযায়ী দেশ চলেনি। এখন এই প্রত্যাশার পূরণে ব্যর্থ হলে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস না অন্য কেউ? এটা কি বিএনপির দোষ, জামাতের দোষ, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের দোষ? আই ডোন্ট নো এদের মানে মনোভাবটা কি। আমার দৃষ্টিতে নির্বাচনটা অনেক আগে হওয়া উচিত ছিল। নির্বাচনটা একটা টেনে 2026-এ নিয়ে মানে দর কষাকষি, তারেক রহমানের সাথে সেই লন্ডনের বৈঠক, এইসব করে করে মানুষকে একটু আমি জানি না, মানুষ হয়তো ভাবছে যে এটা একটা দর কষাকষি নির্বাচন হচ্ছে। অনেকে গত বছর জুন মাসে বলেছিল যে তারিখকে প্রাইম মিনিস্টার বানিয়ে দিয়ে আসলো ইউনূস, মানে এটা একটা ক্ষমতার হস্তান্তর হয়ে গেছে, এরকম কথাও আমি শুনেছি। যেখানে ইলেকশন হবে একটা লোক দেখানো জিনিস, ফর্মালিটি। তারেক অলরেডি হয়ে গেছে, এবং তারেক রহমান যখন ফিরলেন তখন যেভাবে তাকে প্রোটেকশন বা প্রোটোকল দেওয়া হলো, সেনাবাহিনী রাস্তা লাইন দিয়ে তাকে প্রোটেকশন দিলেন, মনে হচ্ছে যেন সে অলরেডি প্রধানমন্ত্রী না, একটা মানে রাজার আগমন হচ্ছে দেশে। হ্যাঁ, খালি সিংহাসনে বসা বাকি, আর সব হয়ে গেছে। তো এইগুলো দেখে হয়তো অনেকের মনে একটু আই ডোন্ট নো, একটা বিতৃষ্ণা জন্মাতেই পারে যে কি এটা সবই তো তলে তলে ভিতরে ব্যাকগ্রাউন্ডে হয়ে যাচ্ছে। আগের কাঠামোতেই, আগের সিস্টেমে, আমি কি জাস্ট ওল্ড ওয়াইন ইন নিউ বটল। নিউ বটলটাও খুঁজে পাচ্ছে না কেন? যেভাবে নির্বাচনটা হয়েছে, যেভাবে পোলারাইজড হয়েছে, দুই রহমানের ভিতরে তো আসলে ব্যাটলটা হয়েছে। কোনো এক রহমান তো ভিক্টর হিসেবে আসবেন, কেউ ভ্যাঙ্কুইশড হবেন। তো আপনি চাইলে মিস্টার রহমানকে কংগ্রেচুলেট করে রাখতে পারেন ইন অ্যাডভান্স। কোনো একজন রহমান তো। হ্যাঁ, কিন্তু এক রহমান আবার নিজেকে ডাক্তার রহমান বলেন। কিন্তু অবশ্যই আমরা অনেকেই ডাক্তার, ব্যারিস্টার, অ্যাডভোকেট এগুলো ব্যবহার করি না, সবাই মিস্টার। হ্যাঁ, যেটা আমি যখন বিবিসিতে থাকতাম আমাদের এটাই মিস্টার নীতি ছিল। কোনো একজন মিস্টার রহমান, কোনো একজন মানে নিশ্চিন্তে বলা যায় যে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হবেন মিস্টার রহমান। নিশ্চিন্তে বলা যায়, মিস্টার রহমান এটুকু নিশ্চিন্ত বলা যায় যে আগামী সংসদের প্রধান বিরোধী দলের নেতাও হবেন মিস্টার রহমান। সাবির মুস্তাফা, আপনাকে ধন্যবাদ, আপনি ভালো থাকবেন আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ এখানে এ পর্যন্ত আমরা শেষ করছি। আপনারা ভালো থাকবেন।